ছোট বকুলপুরের যাত্রী। গাড়িটি ঘণ্টাখানেক লেট করেছে। ঠিক সময়ে পৌঁছালে অবশ্য প্রায় সন্ধ্যা হয়ে যায়। স্টেশনের তেলের বাতিগুলো তার আগেই জ্বালানো হয়। প্ল্যাটফর্মে অল্প কয়েকজন মাত্র যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিল, শঙ্কিত ও স্তব্ধভাবে। আরও গভীর রাত্রে ট্রেনের জন্যও এ স্টেশনে সাধারণত আরও অনেক বেশি যাত্রী জড়ো হতে দেখা যায়। আজ একদল সিপাহী প্ল্যাটফর্মে যাত্রীর অভাব পূর্ণ করেছে। গাড়ি দাঁড়ায় মিনিট দেড়েক। এই সময়টুকুর ব্যস্ততা এবং কলরব আজ স্টেশনে ঝিমানো মনে হয়। তারপর গাড়ি ছেড়ে যাবার ২-৪ মিনিটের মধ্যেই অদ্ভুতভাবে স্টেশন এলাকা যাত্রীশূন্য হয়ে ঝমঝমিয়ে আসে। গাড়ি থেকে যারা নেমেছে তারা কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি গেটে টিকিট দিয়ে পথে নেমে যায়। এত লোকে যে টিকিট কাটে এবং সদর গেটে টিকিট দাখিল করে স্টেশন ছাড়ে, এও এক অসাধারণ ব্যাপার বটে। চারদিকে এক নজর তাকালেই টের পাওয়া যায় যে বাড়ির টান আজ সকলের হঠাৎ বেড়ে যায়নি। স্টেশন এলাকা ছেড়ে তফাৎ যাবার তাগিদেই যাত্রীদের এত তাড়া। পথে নেমেও কেউ দাঁড়ায় না। স্টেশনের লাগাও তেরাস্তার মোড় ২-৩টি দোকানে মাত্র আলো জ্বলছে, বাকিগুলো বন্ধ। চায়ের দোকানের আলোটা সবচেয়ে উজ্জ্বল। সাধারণত এ সময় দোকানটার লোকে প্রায় ভরা থাকে। আজ একরকম শূন্য পড়ে আছে। প্রকাণ্ড বাঁধানো বটগাছের তলায় দুজন চাষি কিছু তরি তরকারি সাজিয়ে বসে আছে, কিন্তু ভেন্ডি বেগুনের দরটা জিজ্ঞাসা করার কৌতূহলও যেন আজ কারো নেই। স্টেশনের বাতির মতোই মিটমিট করে দিবাকরের চোখ। সে এদিক ওদিক তাকায়। চোখের পলকে পলকে তার জানা চেনা স্টেশনটি যেভাবে যাত্রীশূন্য হয়ে যেতে থাকে, সেটা যেন ম্যাজিকের মতো থেকে তার কাছে। একদল সশস্ত্র সিপাহীর দখলে স্টেশনের চেহারা যে অভিনব হয়েছে, এটা তার খাপছাড়া লাগে না। এ দৃশ্য দেখার অভ্যাস আছে। কাল এখানে যে ব্যাপার ঘটে গেছে তার বিবরণও সে গাড়িতে শুনেছে। এরকম দৃশ্যই সে প্রত্যাশা করেছিল। দেখলি ব্যাপার? বাচ্চাটাকে বুকে চেপে আন্না চাপা গলায় বলে, দেখব আবার কি? হাঙ্গামা হয়েছে, পাহারা বসেছে, তা তো কি ঠেকার হবে? হাবার মতো দাঁড়িয়ে থেকো না, চলো যাই। বিড়ি সিগারেট টানতে টানতে কজন বাবু মতো লোক একান্ত বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে তাচ্ছিল্যের সঙ্গে যাত্রীদের লক্ষ্য করছিল। নাম ধামও জিজ্ঞাসা করছিল ২-১জনকে। স্টেশন যাত্রীশূন্য হয়ে আসায় এতক্ষণে দিবাকরের দিকে তাদের নজর পড়ে। মাঝবয়সী বেঁটে লোকটি মুখ বাঁকিয়ে বলে, চাষাভোষা বাজে লোক, যেতে দাও। তার খদ্দর পরা ছোকরা বয়সী সঙ্গীটি পান রাঙা মুখে আরও ২টো পান পুড়ে চিবোতে চিবোতে আন্নার দিকে চেয়ে থাকে। আচমকা প্যাঁচ করে পিক ফেলে হাত উঁচিয়ে আঙুল ঠেরে দিবাকরের কাছে ডাকে, এই শোনো। দিবাকর অবশ্য দেখেও দেখে না, শুনেও শোনে না। পুঁটলিটা বগলে চেয়ে দড়ি বাঁধা হাঁড়িটা হাতে ঝুলিয়ে আন্নাকে সঙ্গে নিয়ে গুটিসুটি এগোতে থাকে। ওরা জন তিনেক তখন সামনে এসে দাঁড়ায়। টিকিট আছে? আছে। শার্টের বুক পকেট থেকে দিবাকর ২খানা টিকিট বার করে দেখায়। কোথা যাবে? আগে ছোট বকুলপুর যাব। শুনে তারা যেন একটু চমকে যায়। পানখোর ছোকরা আবার প্যাঁচ করে খানিকটা পিক ফেলে। গতকালের হাঙ্গামায় প্ল্যাটফর্মে লাল কাঁকড়ে খানিক রক্তপাত ঘটেছিল। ছোড়া যেন পানের পিক দিয়েই তার যে টেনে প্ল্যাটফর্মটা রাঙা করে দিতে চায়।
দিবাকরও পান ভালোবাসে। রাস্তায় পুরো 4 পয়সার তৈরি পান কিনেছে। কাগজের ঠোঙ্গাটা বার করে সেও একটা পান মুখে পুরে দেয়। লোকগুলি এত কাছে দাঁড়ানোর জন্যই বোধহয় পানটা তার একটু তিতো লাগে। ওদের মাথার পেছনে দূরে কারখানাটার উঁচুতে টাঙানো নিঃসঙ্গ আলোটা তার চোখে পড়ছিল। অন্ধকার আকাশে যেন বিনা অবলম্বনে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই কারখানার ধর্মঘট নিয়ে কাল স্টেশনে হাঙ্গামা। 3 জন নেতাকে ধরে ট্রেনে চালান দেবার সময় কয়েকশো মজুর তাদের ছিনিয়ে নিতে এসেছিল। তখন গুলি চলে, রক্তপাত হয়। গাড়িতে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পর থেকে দিবাকরের আধা চাষি আধা মজুর প্রাণটা বড়ই বিগড়ে আছে। বেটে লোকটি জিজ্ঞাসা করে, রাত করে ছোট বকুলপুর যাবে? সেখানকার খবর জানো সব? দিবাকর নির্লিপ্তভাবে বলে, খবর জেনেই এসেছি বাবু। আত্মীয় কুটুম আছে, সেথা খপ্পর নিতে এসেছি। তারা বেঁচে আছে না স্বাধীন হয়েছে। বেটে বলে, ও বাবা, তোমার দেখি চ্যাটাং চ্যাটাং কথা। না বাবু, গরিব মানুষ, কথা কোথা পাবো? তেমাতার পাশে 2টি খোলা গরুর গাড়ি মুখ থুবড়ে পড়ে আছে। কাছে মাটিতে শুয়ে জাবর কাটছে একজোড়া শীর্ণ ও শান্ত বলদ। স্টেশনের সামনে সাধারণত 2-3টে ছ্যাঁকড়া ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে। ঘোড়া যত প্রাচীন, গাড়িগুলো তত ঠিক। বেগার খাটার ভয়ে গরিব গাড়োয়ানেরা আজ গাড়ি বার করেনি। গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাবার মতো বড়লোক দিবাকর কোনোদিনই ছিল না। আজ কিন্তু সে ঘোড়ার গাড়ি চেপেই যেত। আন্নার রূপার গয়না বাধা দিয়ে এ উদ্দেশ্যেই সে টাকা জোগাড় করে এনেছে। ছোট বকুলপুর পৌঁছাতে রাত হবে এটা জেনেই তারা রওনা দিয়েছে। তবে রাত করে মেয়ে ছেলে আর শিশু নিয়ে 3 মাইল রাস্তা পাড়ি দিতে ঘোড়ার গাড়ির আশাটা ছিল। এখন ভরসা গরুর গাড়ি। গাড়োয়ান কই হে? দিবাকর ডাকে। 2 গাড়ির 2 জন মালিকই আবির্ভাব ঘটে। আবছা আলোয় মনে হয় একজন যেন পুরনো বটগাছটা এবং অন্যজন দোকান ঘরের বেড়া ভেদ করে কাছে এসে দাঁড়ালো। তাদের ভাড়া নেই, গরুর গাড়িতে কম্পিটিশনও নেই। ধীরে সুস্থে তারা জানতে চায় দিবাকরেরা কোথা যাবে। ছোট বকুলপুর। শুনে তারা দুজনেই ঘাড় নাড়ে। ওরে বাবা, রাত্রিবেলা ছোট বকুলপুর কে যাবে? যেখানে সৈন্য পুলিশ গ্রাম ঘিরে আছে, রীতিমতো লড়াই চলছে। 4 জনেই তারা সম্মুখে পথটার দিকে তাকায়। ছোট বকুলপুরের রাস্তা কিছু দূর গিয়ে বাঁক নিয়েছে, কিন্তু সে পর্যন্ত এখন নজর চলে না। মনে হয় বিপজ্জনক অন্ধকারেই বুঝি পথটা হারিয়ে গেছে। বা হাতে কোলের বাচ্চাকে সামলে ডান হাতে আন্না দিবাকরকে 1 পা পিছু ঠেলে দেয়। নিজে এগিয়ে দায়িত্ব নেয়। ওখান তক নাই বা গেলে বাবা, যত দূর যেতে চাও নিয়ে চলো। বাকি রাস্তা মোরা হেঁটে যাই, ভাড়া ঠিক মতো পাবে। রাম বলে, রাতের বেলা কে অত হাঙ্গামা করে নাকি বলো ঘোষের পো? ও মা, তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছ? আন্না মিষ্টি সুরে বলে, বাচ্চা কোলে ছেলে মেয়ে যাব? তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছ। রাম চুপ করে ডাকে। তার বয়স বেশি, সাহস কম। গগন ঘোষ বলে, কদমতলা তো যেতে পারি। তাই হোক, কমলতলার সীমা পেরিয়ে যদি নামিয়ে দেয় তবু প্রায় আধ মাইল হাঁটতে হবে। পুরো 1.5 ক্রোশ হাঁটার চেয়ে সে অনেক ভালো। একটা গাড়িতে বলদ জুড়লে আন্না উঠে বসে। এ কসরত তার অভ্যাস আছে। গগনের গাড়িটা
নড়বড়ে ক্রমাগত লেজ মোলে তাড়া না দিলে শীর্ণ বুড়ো বলদ এক পা এগুতে চায় না। আন্না আগ্রহের সঙ্গে ছোট বকুলপুরের খবর জিজ্ঞাসা করে। তবে গায়ে ঘরে পৌঁছাবার আগে বাপ ভাইয়ের কুশল জানার আশা সে করে না। গ্রামের সাধারণ অবস্থার ঘনিষ্ঠতর বিবরণ, অনেক নতুন খবর গগনের কাছে জানা যায়। দূর থেকে তারা শুনেছিল যে ছোট বকুলপুরের অবস্থা অতি শোচনীয়। প্রচণ্ড আঘাতে গায়ে গেরস্থ জীবন তছনছ চুরমার হয়ে গেছে। গগনের কাছে শোনা যায় ব্যাপারটা ঠিক তা নয়। গোড়ায় গায়ের মধ্যে খুব খানিকটা অত্যাচার হয়েছিল, কিন্তু তারপর গায়ের লোক আটসাট বেঁধে এমন তৈরি হয়ে জেকে বসেছে যে চৌধুরী বা ঘোষদের কোনো লোক অন্তত 2 ডজন রাইফেল ছাড়া গায়ের ভেতরে ঢুকতেই সাহস পায় না। একবার মুখ খুললে গগনকে থামানো দায়। গরুর লেজ মোলে মোলে মুখে গরু তাড়ানোর অদ্ভুত আওয়াজে ফাঁকে ফাঁকে সে চারদিকের অবস্থা বর্ণনা করে যায়। তার মতে কলিযুগ সত্যই এবার শেষ হতে চলেছে। সমস্ত লক্ষণ থেকে তাই মনে হয়। নইলে রাজায় প্রজায় এমন যুদ্ধ বাধে? মোরা কলির পাপী লোক, এ লড়াইয়ে মোরা মরব। মধ্যের ছেলেপুলেরা ফের সত্যযুগ করবে। অন্ধকার নিস্তব্ধ পথে বেশ শোরগোল তুলেই গাড়ি চলে। রাস্তার ধারের কোনো কোনো ঘরের বেদখল দেওয়া থেকে মাঝে মাঝে টর্চের আলো এসে পড়ে গাড়িতে। গুরু গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, কে যায়, কোথা যাবে? গগন জবাব দেয়, স্টেশনের ট্রেনের মেয়ে ছেলে, কমলতলা যাবে। গাড়ি, গাছপালা, বাড়ি ঘরের আড়ালে যাওয়া পর্যন্ত টর্চের আলো আন্নার গায়ে সাঁটা থাকে। ট্রেনের প্যাসেঞ্জার নিরীহ নির্দোষ মেয়ে ছেলেই যে যাচ্ছে গাড়িটাতে, সেটা যেন যতক্ষণ সম্ভব প্রত্যক্ষ করা যায়। এ অঞ্চলে ঘন বসতি, গায়ে গায়ে লাগানো বড় বড় গ্রাম। তবু এখন সন্ধ্যারাতেই রাস্তায় প্রায় লোক চলাচল নেই। গেও লোকের পথ চলাও খাপ ছাড়া রহস্যময় হয়ে উঠেছে। এই পথ ধরেই গ্রাম থেকে গ্রামান্তরে লোকে পাড়ি দেয়। আজ যেন চারদিকে সকলেরই দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন ফুরিয়ে গেছে। রাস্তার পাশ থেকে আচমকা হয়তো একজন রাস্তায় উঠে বসে আসে। জোরে জোরে পা ফেলে খানিকটা এগুতে না এগুতেই আবার রাস্তার ধারে অন্ধকারে মিশিয়ে যায়। মাত্র 2টি লোকের এরকম টুকটাক খুচরো চলাফেরার প্রয়োজন নির্জনতা ও স্তব্ধতাকে আরও বেশি অস্বাভাবিক করে তোলে। কদমতলায় মস্ত ছাউনি পড়েছে। চোখ তুলে সেদিক চেয়ে গগন মাথা চুলকায়। যাব নাকি এগিয়ে ছোট বকুলপুর তক? গগন অনুমতি চাওয়ার সুরে বলে। দিবাকরেরাই যেন তাকে যেতে বারণ করেছে। চলো যাই মেয়া, তোমায় নিয়ে যাই। মাঝ রাস্তায় কেমন করে নামিয়ে দিই বলো? আন্না খুশি হয়ে অন্তরে কৃতজ্ঞতা জানিয়ে বলে, ভগবান মুখ পোড়া এক চক্ষু কানা, নইলে তোমার নতুন গাড়ি হতো বাবা, জন বলদ হতো। ছোট বকুলপুরের প্রান্ত ছুতে ছুতে একেবারে 3-3টে টর্চের আলো গরুর গাড়িতে এসে পড়ে। কিছু হাঁক ডাক শোনা যায়। বেশ বোঝা যায় গায়ে ঢুকবার মুখে যারা পাহারা দিতে গেড়ে বসেছে। বিদ্রোহী গ্রামটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে। অসময়ে গগনের গরুর গাড়ির আবির্ভাবে তাদের মধ্যে খানিকটা সানন্দ উত্তেজনার সঞ্চার হয়েছে। গাড়িতে 2টি বলদ, একটি গাড়োয়ান, একজন পুরুষ ও একটি মেয়ে মানুষ এবং একটি বাচ্চা। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। দেখতে দেখতে 7-8 জন গাড়িটা ঘিরে ফেলে। টুপিটা ঠিক করে বসাতে বসাতে মাঝ বয়সী মোটা লোকটি, সে বোধহয় বেসরকারি দলপতি, গম্ভীর গলায় বলে, কোথা থেকে আসছো?
গগন বলে, স্টেশনের ট্রেন গাড়ির প্যাসেঞ্জার আজ্ঞা। শাট আপ, তোকে কে জিজ্ঞেস করেছে তোর নাম? মোর নাম দিবাকর ঘোষ। বাপের নাম? কোথায় থাকো, কি করো, এদিকে এসেছো কেন? বাপের নাম মনোহর দাস, তেনা স্বর্গে গেছেন 53 মনন্তরে। রোগ ব্যারাম কিছু নয়, উপর দিয়ে মৃত্যু। হাওড়ায় থাকি, ঘনশ্যাম বেটেনট কারখানায় মজুর খাটি। এদিকে হাঙ্গামা শুনলাম। বউ কাঁদতে লাগলো যে তার বাপ ভাই মরেছে না বেঁচে রয়েছে। তা ভাবলাম, কি যে কারখানার ধর্মঘট 2-10 দিনের মেটার নয়, যা দিনকাল। বউকে নিয়ে দেখি আসি শ্বশুরবাড়ির ব্যাপার কি। সবিনয় স্পষ্ট সরল ভাষায় দিবাকর তাদের আগমনের কারণ ও বিবরণ দাখিল করে। কাদাকাটা করে না বলে, ভয়ে দিশেহারা হয়ে পায়ের তলায় আছড়ে আছড়ে পড়ে না বলে বোধ হয় তার ব্যাখ্যা এদের পছন্দ হয় না। পুটলিতে কি আছে? বোমা বন্দুক? আগে কাঁথা কাপড়। তুমি যে সত্যি দিবাকর দাস মজুর খাটো, শ্বশুরবাড়ি আসছো, কোনো বদ মতলব নেই, তার প্রমাণ দিতে পারো? কি প্রমাণ দেব বলেন? সাক্ষী প্রমাণ তো সাথে আনিনি। 16-17 বছরের স্বেচ্ছাসেবক ফর্সা ছেলেটি খিলখিলে হেসে ওঠে। দীর্ঘ থলথলে চেহারার পৌরবয়সী লোকটির ধমকে বিষম খেয়ে থেমে যায়, কাশতে কাশতে বেদম হয়ে পড়ে। আন্না বলে, গায়ে চাষাপাড়ার 10টা লোক ডেকে পাঠাও না, বাবুরা মোকে 2-4 জন চিনবেই। গায়ের মেয়ে আমি। সে তো চিনবে, না চিনলেও চিনবে। যাদের সঙ্গে যোগ সাজক তাদের যদি না চিনবে তো কাদের চিনবে? আন্না দিবাকরের কানে কানে বলে, গায়ে লোক ডাকতে ডরাচ্ছে জানো জানো? দীর্ঘ থলথলে লোকটি আঙুল উঁচিয়ে বলে, এই কানে কানে কি কথা হচ্ছে? চুপি চুপি সলা পরামর্শ চলবে না, খবরদার। গায়ে যাওয়া কি বারণ বাবু? 144 রটিয়েছে? দিবাকর প্রশ্ন করে। কদম ছাটা চুল, লম্বাটে মাথা পাঞ্জাবি গায়ে বয়াটে চেহারার ছোড়াটি বলে, বারণ কেন? বারণ নেই। তোমরা কে, কি মতলবে এসেছো জানা গেলেই যেতে দেওয়া হবে। ওসব যাতে জানা যায় তার একটা বিহিত করো বাবুরা। চোখ তামাশা হচ্ছে না? ধমকানি চোটে দিবাকরেরা চুপ হয়ে যায়। বাচ্চাটা কোকিয়ে কেঁদে ওঠে, প্রতিবাদ জানায়। ওদের দিকে পেছন ফিরে বসে ছেলেটা শান্ত করতে করতে আন্না তাদের মন্তব্য ও পরামর্শ শোনে। আচমকা গরুর গাড়ি চেপে হাজির হয়ে তারা যে গুরুতর ও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তা নিয়ে মানুষগুলি রীতিমতো বিব্রত ও বেশ খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছে। সঙ্গে জিনিস বেশভূষা চেহারা দেখে আর কথাবার্তা শুনে সত্যি সত্যি টের পাবার জো নেই যে এরা সত্যিকারের নিরীহ সাধারণ গোবেচারী চাষাভূষার মাগ ভাতা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে দারুণ সন্দেহের কারণ। যে তাণ্ডব চলেছে ছোট বকুলপুরে কদিন ধরে, তাতে সত্যিকারের কোনো ভীরু মুখ্য ছোট লোক মাগ ছেলে সঙ্গে নিয়ে সাধ করে কখনো তার সঙ্গে আসতে চায়, তাও আবার হাঙ্গামার খবর জানবার পরে। বাজে লোকের এ সাহস হবে কোথা থেকে? তার চেয়েও বড় কথা, সন্দেহের কথা, চারদিকে এত রাইফেল বন্দুকের সমারোহ দেখে ওরা মোটে ভড়কে যায়নি। দিব্যি নির্ভয় নিশ্চিন্ত ভাব। একজন নিচু গলায় বলে, নিশ্চয়ই কোনো ডেঞ্জারাস লোক ছদ্মবেশে এসেছে। দীর্ঘ থলথলে লোকটি হুকুম দেয়, এই জিনিসপত্র নিয়ে নামো। তার মুখের কথা খুঁজতে না খুঁজতে দুজনে দিবাকরকে ধরে টেনে নামিয়ে দেয়। উৎসাহ অথবা উত্তেজনার আতিশয্যে একজনের হাত থেকে পড়ে গিয়ে মুখ বাঁধা মাটির হাঁড়িটি ভেঙে যায়। ছড়িয়ে পড়ে আধ হাঁড়ি জল, আর তাতে কিলবিল করে গোটা 6 শিং মাছ।
দিবাকর গোসা করে বলে, দিলে তো বাবুরা, গরিবের পথির দফা মেরে দিলে তো। রুগী বউটা এখন খাবে কি? বলি, ওহে দিবাকর দাস, একজন গম্ভীর মুখে বলে। কারখানায় খেটে খাও বললে না? কুলি মজুরের বউরা কবে থেকে শিং মাছের ঝোল খাচ্ছে হে? 5-6 টাকা শিং মাছের সের। শিং মাছ খাওয়া মোদের বারণ আছে নাকি বাবু? এক ফোড়নের অপমানে ক্ষুব্ধ হয়ে সে গর্জন করে ওঠে, শাট আপ বেয়াদব। পোটলাটা খুলে তন্ন তন্ন করে খোঁজা হয়, তাতে একটা অঘটন ঘটে যায়। আন্নার বাচ্চাটা রাস্তায় 2-1 বার পায়খানা করেছে। নোংরা ন্যাকড়া দলা পাকিয়ে আন্না পুটলির মধ্যে রেখেছিল। ঘাটতে যাওয়ায় অনুসন্ধানকারী হাতে ময়লা লেগে যায়। গন্ধে ও স্পর্শে রাগ করে চলে যাওয়ায় বেহিসাবের মতো পুটলিটাতে সে বল শুট করার মতো লাথি মেরে বসে। ফলে কাদার মতো তরল পদার্থ খানিকটা তার পায়ে লাগে। ছিটকে বন্দুকের পায়ে একটু আটকুর লেগে যায়। গাড়িতে বিছানো বিচালি তুলে ছেঁড়া বস্তাটার ভাঁজ খুলে খোঁজার পর গগন আর দিবাকরের গা খোঁজা হয়। দিবাকরের শার্টের পকেট থেকে বার হয় পানের মোড়কটা। বাহ, সাজা পান, দে তো একটা। 3টি পান অবশিষ্ট ছিল। 3 জনের মুখে যায়। পান চিবোতে চিবোতে একজন লণ্ঠনের আলোয় পান মোড়া ছাপানো কাগজটার দিকে এক নজর তাকাতেই যেন বৈদ্যুতিক শক খেয়ে চমকে ওঠে। কাগজটা ভালো করে মেলে ধরে সে বিস্ফোরিত চোখে বড় হরফের হেডলাইনের দিকে চেয়ে থাকে, ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি। নিগুড় আবিষ্কার উত্তেজনায় কাপা গলায় চেঁচিয়ে ওঠে, পাওয়া গেছে, ইস্তাহার পাওয়া গেছে। ইস্তাহার? তাই বটে, বিপজ্জনক ইস্তাহার। যদিও দুমড়ে মুচড়ে চুন আর পানের রসে মাখামাখি হয়ে গেছে, তবুও চেষ্টা করে আগাগোড়া পড়া যায়। পড়তে পড়তে চোখও কপালে উঠে যায়। তবু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর শূন্য হাতড়াতে হবে না, মন গড়া সন্দেহ সংশয়ে জর্জরিত হতে হবে না। একেবারে অকাট্য প্রমাণ পাওয়া গেছে হাতের মুঠোয়। এবার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। এই ইস্তাহার পেলে কোথা? প্রশ্নটার যেন স্বাদ আছে, এমনইভাবে আরামে জিভে জড়িয়ে জড়িয়ে উচ্চারণ করা হয়। ইস্তাহার? ইস্তাহারের তো কিছুই জানি না। 4 পয়সার পান কিনলাম, পানওয়ালাও কাগজটাতে জড়িয়ে দিল। পানওয়ালা জড়িয়ে দিল, না তুমি ভেবে চিনতে পান কিনে ইস্তাহারটাতে জড়িয়ে দিলে? কেন? তা কেন করতে যাব? আর ঢং করো না, এবার আসল নাম বলো দেখি। দিবাকর আর আন্না পরস্পরের মুখের দিকে তাকায়।